আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ প্যাশন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো, ভালোভাবে তোমাদের দিন কাটাচ্ছ। তো অনেকে তোমাদের সাথে গল্প শেয়ার করা হয় না, ভাবলাম আজকে ছোট্ট একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু সামনে আমাদের পরীক্ষা। গল্পগুলো শেয়ার করলে তোমরা অবশ্যই উপকৃত হবে। আমি ইতিমধ্যে আমার চ্যানেলে 4টি গল্প আপলোড করে ফেলেছি। যারা দেখোনি তারা অবশ্যই দেখে ফেলবে। তো আজকে আমি তোমাদের সাথে মডার্ন ড্রামা থেকে একটা ড্রামা শেয়ার করবো, সেটার নাম হলো দ্য গ্লাস ম্যানেগ্রি। 1 মিনিট গল্পটা বের করে নিই আমি। দ্য গ্লাস ম্যানেগ্রি গল্পটি টেনেসি উইলিয়ামসের লেখা একটি গল্প, এবং এই গল্প এটা একটি মেমোরি প্লে। এটা একটা মেমোরি প্লে, এবং এটাই ইংলিশ লিটারেচারের প্রথম মেমোরি প্লে ছিল। মানে মেমোরি প্লে বলতে হলে এরকম একটা গল্প বোঝানো হয় যেখানে অতীত কল্পনা করা হয়েছে, যেখানে স্টেজে একটা মেমোরি বা একটা ইমাজিনেশন ড্রামাটাইজড করা হচ্ছে থিয়েটারে, সেটাকে একটা মেমোরি প্লে বলা হয়। তো আমি ডিরেক্ট গল্পের সামারিতে চলে যাচ্ছি। এই মডার্ন ড্রামা বইটি যাদের আছে তারা 620 পেজে গল্পটি পেয়ে যাবে। আর যাদের নেই তাদের জন্য আমি এখান থেকেই সামারিটি ডিরেক্ট পড়ে শোনাচ্ছি, এবং আমি এটা ডিটেলস আলোচনা করব। তো গ্লাস মেমোরি এটা একটা হলো মেমোরি প্লে টেনেসি উইলিয়ামের, যেটা আমি বলেছিলাম, এবং এটা প্রিমিয়ার হয়েছিল 1944-এ। এবং এই গল্পে আমরা পাবো গল্পের অটোবায়োগ্রাফিক্যাল কিছু এলিমেন্টসও পাবো এই গল্পে আমরা, যেটা অথরের উপর বেস্ট করে করা হয়েছে, এবং তার হিস্ট্রিওনিক মাদারের ব্যাপারে এখানে বলা হয়েছিল, এবং তার মেন্টালি ফ্রেজাইল সিস্টারের কথা বলা হয়েছিল, যেগুলোতে আমরা অটোবায়োগ্রাফিক্যাল কিছু এলিমেন্ট পাবো। তো এই গল্পের কি ডেটস গুলো হলো: রিটেন 1994, ফার্স্ট পারফরমেন্স 1945, ফার্স্ট পাবলিশ 1945, and setting the action of the glass mannequin take place in the Wingfield family apartment at St. Louis 1937। তো এটার সেটিংটা রাখা হয়েছে উইংফিল্ড ফ্যামিলিতে, এবং অ্যাপার্টমেন্টের নাম ছিল সেন্ট লুইস অ্যাপার্টমেন্ট। তো আমরা ডিরেক্ট সামারিতে চলে আসি। দ্য গ্লাস ম্যানেগ্রি বাই উইলিয়াম টেনিসি ইজ আ মেমোরি প্লে which is an experimental technique in modern drama. All the action of the play are taken from the memory of Tom the narrator. তো এখানে বলাই হচ্ছে যে মেমোরি প্লেতে এমন একটা টেকনিক, এক্সপেরিমেন্ট টেকনিক ইউজ করা হয়েছে, যেখানে প্রত্যেকটা সিন, কথা, গল্প বা যাই হয় না কেন, ড্রামাটাইজড করা হচ্ছে কেন, সব কিছুই ছিল একটা টমের মেমোরি, যে এই গল্পের ন্যারেটর। Tom works in a shoe warehouse to support his family, as his father had already left the family without any reason. টমের বাবা এই গল্পে জাস্ট একটা চরিত্র হিসেবেই কাজ করে, যে শুধু যার ছবি একটা লিভিং রুমে যার একটা ছবি টানানো আছে, তার তার কোনো অ্যাপিয়ারেন্স নেই গল্পে। গল্পে এরকম বলা হয় যে টমের বাবা অনেক আগে তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, এবং টমের মা এবং তার বোন তারা একাই পুরো পরিবারটাকে সামলেছেন। In the Wingfield apartment in St. Louis, the mother Amanda lives with her people daughter and her working son Tom. তো এখানে আমরা টমের বোনকে পাবো, যে লরা উইংফিল্ড, যে তার একটা পা থেকে আরেকটা পা ছোট, এবং এটার জন্য সে সবসময় একটা ইনফেরিয়র কমপ্লেক্সিটিতে ভুগতো। সে নিজেকে সবসময় হীনমন্য তাই ভুগতো, একটা নিজেকে সবসময় ছোট করে রাখতো। কারোর সাথে মিশতো না। ওকে ভার্সিটিতে ভর্তি করানোর পরেও সে কারোর সাথে মিশতো না। নিজেকে নিজেকে একটা আলাদা জগতে বন্দি করে রাখতো, এবং তার একটা গ্লাস ম্যানেগ্রি, মানে এক ধরনের কাচের শিল্প সামগ্রিক জিনিসপত্র তৈরি সে করতো, এবং সারাদিন সে সেগুলো নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করতো। অনেক রকম কাচের শিল্পক্রম, ইউনিকর্ন, অনেক কিছু সে নিজে নিজে বানাতো, এবং সেগুলো নিয়ে সে সময় কাটাতে পছন্দ করতো। ঠিক আছে, তো আমরা আগে একটু পড়ি। এক ডিনার At dinner, she tells her daughter Laura to stay nice and pretty for her gentleman callers, even though Laura has never had any callers and expects none. তো একটা ডিনারে সে মানে লরাকে বলা হচ্ছিল যে
লরা যেন খুব জেন্টলি নিজেকে প্রেজেন্ট করে, কারণ তার জন্য একটা সুইটার বা কলার আসবে তার বিয়ের জন্য। যেহেতু লরার এই সমস্যাটা, সো লরাকে বিয়ে নিয়ে একটু সবসময় সমস্যা ভোগ করতে হতো। ওর মা চাইতো ওর বিয়ে হোক ভালো জায়গায়, বাট ওর এই সমস্যাটার জন্য ওর কোনো সুইটারও আসতো না, ওর কোনো ভালো জায়গায় বিয়েও হচ্ছিল না, এবং এটা নিয়ে ওর মা খুবই অ্যামান্ডা চিন্তিত ছিল এবং বলতো তোমার কি পছন্দের কেউ আছে, থাকলে বলতে পারো। কিন্তু লরার পছন্দের কেউ ছিল না। Amanda remembers the time that she had 17 gentlemen callers all, no, all on one Sunday afternoon. Amanda then tells Laura to practice her shorthand and typing. A few days later, Amanda comes home from Laura's school after finding out that Laura has dropped out several months earlier. Amanda is shocked and wonders what they will do with their lives since Laura refuses to try to help and spend all her time playing with her Glass Menagerie and her old phonograph records. তো এখানে আমরা যা করে বুঝতে পারলাম যে লরা অনেক আগে ভার্সিটি ড্রপ আউট করেছিল, কয়েক মাস আগে, যেটা ওর মা ভার্সিটিতে গিয়ে জানতে পারে, এবং সে তার সমগ্র সময়টি গ্লাস ম্যানেগ্রির পিছে স্পেন্ড করছে। এবং লরার মা এখানে এই কথাটাও বলে, অ্যামান্ডা বলে যে আমার একটা টাইমে একটা সময় 17 জন সুইটার পর্যন্ত ছিল, মানে সে খুবই ফেমাস ছিল তার সময়ে, তার এত এত সুইটার ছিল, তাকে এত তো প্রপোজাল দিত সবাই, যেটা নিয়ে সে খুবই প্রাউড ফিল করতো, এবং সে প্রাউডলি তার মেয়েকেও বলতে থাকে এই কথাগুলো, এবং সে তার মেয়েকে বলে কিছু স্কিলফুল কাজকর্ম করার জন্য। কিন্তু লরা সবসময় তার গ্লাস ম্যানেগ্রি এবং ওল্ড ফোনোগ্রাফ রেকর্ডস দিয়ে পড়ে থাকে। Amanda decides that they must have a gentleman caller for Laura, and Laura tells her that she has liked only one boy in her whole life, a high school boy named Jim. তো লরার অবশ্যই একটা পছন্দ ছিল, বাট পছন্দ থাকলে লরাকে এই ছেলেটা কখনো পছন্দ করবে না। এরকম একটা ছেলে ছিল, সেটা হলো টমের ফ্রেন্ড থাকে একজন জিম, হাই স্কুল বয় নেম জিম। ঠিক আছে, তো যখন লরাকে বলা হয় একজন সুইটারের কথা, যে এরকম একটা সুইটার দরকার বা আসবে, তখন লরা বলে যে না, আমি আমার হোল লাইফে কাউকে যদি পছন্দ করে থাকি বা ভালোবেসে থাকি, সে হলো জিম। এছাড়া অন্য কাউকে আমি ভালোবাসতেও পারি না বা একসেপ্ট করতে পারবো না। কিন্তু জিম আমাকে কখনো একসেপ্ট করবে না, রিফিউজ করে দিবে আমার এই ক্রিপেলড লেগ বা লিমনেসের জন্য। When Tom goes out to the movies that night, Amanda accuses him of doing something else rather than going to movies every night. They have an argument, and the next morning, after Tom apologizes, Amanda asks him to find some nice gentleman caller for Laura and to bring him home for dinner. তো টমের একটা কাজ ছিল, টম ওয়্যার হাউসে যদিও কাজ করতো, সে খুবই ফ্রাস্ট্রেটেড ছিল এই কাজ নিয়ে, সে রাইটার হতে চাইতো, এবং সে কিছু লেখালেখিও করতো, এবং সে প্রায় তার রাতগুলো বিভিন্ন মুভি দেখে বা স্মোকিং করে, ড্রিঙ্কস করে, এগুলো করে পার করে দিত। তো ওর মা বলছিল যে এগুলো না করে তুমি তোমার বোনের জন্য একটা সুইটার আনো, একটা ব্যবস্থা করো, ডিনারে কিছু একটা করো। তো Tom apologizes. Amanda asks him to find nice gentleman caller for Laura and to bring him home home for dinner. আচ্ছা, ডিনারের জন্য নিয়ে আসো, এরকম বলা হয়েছে। A few days later, Tom tells Amanda that he has invited a young man named Jim O'Connor home for dinner. Amanda immediately begins to make rather elaborate plans for the gentleman caller. On the next night, Amanda oversees Laura's dress and adds some gay deceivers to the dress to make Laura more attractive. When she mentioned the name of the gentleman caller, Laura realizes that it is possibly the same Jim on whom she had a crush in a high school. She tells her mother that she might not be able to come for dinner if it is the same one. Amanda will have nothing to do with such foolishness. And even though Laura is sick when the gentleman caller arrives, Amanda forces her to open the door. And it is the Jim that she knew from high school. At dinner, she is physically sick and has to be excused. তো এখানে বলেছে যে রাতে আসার কথা কলারে, সে রাতে অ্যামান্ডা আগের বার তাই বলেছিলাম যে জিমের কথা ভেবেও কিছু প্রস্তুতি নিতে থাকে, কিন্তু সে শিওরও ছিল না যে জিম হবে বা হবে কি না, বাট সে ভাবছিল মোস্ট প্রবাবলি এটা সেই জিমই হবে। তো অ্যামান্ডা লরা খুব সুন্দরভাবে সাজিয়ে
প্রস্তুত থাকে, কিন্তু লরা বলে যে না, ও যদি হয় তাহলে আমি ওর সামনে আসতে পারবো না, কারণ আমি এবার ওর ব্যাপারে কিছুটা লজ্জিত এবং আমি ওকে ফেস করতে পারবো না, এবং সে সিকও হয়ে যায় এবং এসব ব্যাপারে এক্সকিউজও করতে থাকে। এখানে আমি আরো কিছু বিষয় অ্যাড করতে চাই যে এমনটা কিছু প্রবলেম ছিল, যেহেতু ওর অনেক সুইটার ছিল এককালে, তার 17 সুইটার একটা টাইম ছিল, এক সময় কলার ছিল, সে নিজেকে এখনো সেরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পছন্দ করতো, যেটা টম এবং লরা খুবই অপছন্দ করতো। সে ডিনার টাইমে নিজের টেবিলে নিজেকে লরার থেকে বেশি গর্জিয়াসলি প্রেজেন্ট করেছে, নিজেকে অ্যাট্রাকটিভ প্রমাণ করার জন্য সে খুব সুন্দর একটা জামা বা ড্রেস পরেছিল, যেগুলো দেখে টম এবং লরা খুবই ডিসগাস্টেড ফিল করছিল। তো আমরা এবার গল্পে আগাই একটু। Later, Amanda sends Jim, the gentleman caller, into the living room to keep Laura company while she and Tom do the dishes. As Jim and Laura talk, she loses some of her shyness and becomes rather charming. Jim is attracted by Laura's quiet charms, but later, after having kissed her, he must explain that he is already engaged. When Amanda reappears, Jim explains to her also that he is engaged and must go. Amanda is so stunned that she accuses Tom of deliberately playing to trick on them. The play ends with Tom some years in the future thinking back on his sister Laura, whom he can never forget. তো এখানে দেখতে পাচ্ছি যে অ্যামান্ডা যখন একটু এক্সকিউজড করে, সরি, লরা যখন একটু এক্সকিউজড করে ডিনার টেবিল থেকে উঠে যায়, এবং তখন টম এবং অ্যামান্ডা তাকে জিমকে ভিতরে পাঠায়, বলা হয় যে তার সাথে গিয়ে একটু কথাবার্তা বলার জন্য। তখন ওরা একটা ড্যান্স করে এবং তারা একটু ক্লোজ হয়, ইন্টিমেট হয়, এবং তখন জিম লরাকে কিস করে, এবং কিস করার ইমিডিয়েট পরে সে বলে সরি, আমি এটা করতে পারবো না, আমি আসলে এঙ্গেজড। এবং ও যখন রিঅ্যাপিয়ার হয় লরার স্টেজে, তখনও সেগুলো জানতে পারে, এবং জানার পরে সে অনেকটা স্টান্ট হয়ে যায়, এবং সে বলে এগুলো সব টমের ট্রিক, তাদেরকে বিট্রে করার জন্য, তার এবং তার মাকে বিট্রে করার জন্য। কিন্তু আসলে টম কোনো বিট্রে করেনি বা কোনো ট্রিকও করেনি। টম আসলে চাচ্ছিল ওর বোনের একটা কিছু হোক, ও আসলে ওর বোনকে পছন্দ করতো, ভালোবাসতো। ও ওর লাইফ নিয়ে যেরকম ফ্রাস্ট্রেটেড ছিল, ওর বোনের অবস্থাটাতে নিয়ে অনেক ফ্রাস্ট্রেটেড ছিল, চাইতো ওর বোনের একটা গতি হোক, যেহেতু ওর একটা পা ছোট, কেউ বিয়ে করবে না, মোস্ট প্রবাবলি জিম ওর বন্ধু, সে হয়তো বা করবে ওকে, কিন্তু জিম অলরেডি এঙ্গেজড ছিল এবং সে তখন ওই জায়গা থেকে চলে যায়। এবং ওই ডান্সিং অবস্থায় ওর একটা ইউনিকর্ন ছিল, সেই ইউনিকর্নটা কাচের, এবং সেই ইউনিকর্নটা ভেঙে 2 টুকরো হয়ে যায়। তো কিছুটা স্বপ্নভঙ্গের মতো হয় ওর এই ব্যাপারটা। তো গ্লাস ম্যানেগ্রিটা অনেকটা এই অর্থেও রিপ্রেজেন্ট করে এই গল্পতে, আমার ওপিনিয়নে। তারপরে যেটা হয়, এবং অনেক বছর কেটে যায় এবং স্টোরিটা ওইখানে এন্ড হয়ে যায়, মানে মেমোরি প্লেটা, যে ইমাজিনেশনটা ছিল টমের, ওটা ওইখানেই শেষ হয়ে যায়। এবং অনেক বছর পর টম যেহেতু তার বোনকে অনেক ভালোবাসে, সে তার বোনকে মিস করে তার কথা স্মরণ করতে থাকে। এভাবেই গল্পটি শেষ হয়ে যায়। এই গল্পের ভিতরে আরো বেশ কিছু ডিটেলস আছে, বেশ কিছু কোশ্চেন্স আছে, যেগুলো পড়লে তোমরা ইজিলি বুঝতে পারবে। গল্পটি আমি তোমাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আরো কয়েকটা গল্প তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমি। এবারে গল্পগুলো একটু ক্রিটিক্যাল লাগে আমার কাছে, লাইক উইলিয়াম শেক্সপিয়রের অনেকগুলো ড্রামা আছে, দ্য টেম্পেস্ট ছাড়া মোটামুটি সবগুলো ড্রামা আমার কাছে একটু ক্রিটিক্যাল, আর অনেক বেশি ক্যারেক্টার লিস্ট থাকায় আমার কাছে একটু ক্রিটিক্যাল লেগেছে। তাও আমি পড়ছি, তোমাদেরকে ইনশাল্লাহ শেয়ার করবো আরো গল্প, এবং তোমরাও আমাকে জানাবে তোমরা আর কি গল্প চাও আমার কাছে। এবং ভালোভাবে সবার প্রস্তুতি নেওয়ার জন্য আমি অনুরোধ করব, সবাই যেন ভালোভাবে পরীক্ষা দাও, সেই দোয়া রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।